এইবার আমরা সহ্য ধরি জীবন আওলাদের পোলা কে মারছে ওই যদি কাউকে লিখে দেয় তাইলে তো তোরা সবাই পথে বসবি। মোড়লরা কিন্তু এখন সত্যি সত্যি পথে বসতে চলেছে, কারণ মোড়লদের যে জমি জমা আছে তার 90%ই কিন্তু সোহাগ এখন কিনে নিয়েছে। কারণ হচ্ছে আগেকার আমলের যে জমিদার ছিল তাকে মেরে কিন্তু এই মোড়লরা এই মোড়ল হয়েছে। কারণ হচ্ছে তারা কিন্তু প্রতারণা করে এবং মার্ডার করে তারপর কিন্তু সম্পত্তি দখল করে নিয়েছিল সেই আগের আমলে। সেই সম্পত্তি দিয়েই কিন্তু আজকের মোড়ল, এই মোড়লরা কিন্তু আসলে সেই সম্পত্তি ভোগ করতেছে এতদিন ধরে, কিন্তু এখন কিন্তু সেই সম্পত্তি কিন্তু সোহাগ কিনে নিয়েছে 50 লক্ষ টাকার বিনিময়ে। পুরো সম্পত্তি কিনে নিয়েছে প্রায় 150 কাঠার বেশি। তো এখন কিন্তু মোড়লরা একদম ফাঁদে পড়ে গিয়েছে এবং মোড়লরা কিন্তু এটা টেরও পেয়ে গিয়েছে যে আসলে তাদের এখন আর মোড়লগিরি থাকবে না। কারণ যদি সম্পদ লিখে দেয় সোহাগের নামে, তাহলে কিন্তু তারা কিন্তু এই সম্পদ ঠেকাতে পারবে না। এটা নিয়ে কিন্তু ফন্দি করেছে আরিফ সাহেব নামে যে ব্যক্তিটি গ্রামে এসেছে, সোহাগকে জমি সম্পদ সব কিছু লিখে দিয়েছে এবং বিক্রি করে দিয়েছে। ইভেন এই মোড়লদের নামে কিন্তু থানায় গিয়ে প্রথমে একটা মামলাও করে এসেছে, আর উকিল সাহেবের সাথেও কিন্তু তারা পরামর্শ করেছে। তো এখানে কিন্তু আসলে ইন্টারেস্টিং বিষয় বলতে এখন ধনী গরিবের লড়াই 111 নম্বর পর্বে যা দেখেছি আমরা, তা দেখে বুঝতে পেরেছি যে আসলে 112 নম্বর পর্বে কিন্তু সোহাগ সোহাগ এবং মোরলদের মধ্যে কিন্তু এখন স্নায়ু যুদ্ধ চলবে এবং মূল যে লড়াইটা ধনী গরিবের লড়াই, মূল যে লড়াইটা সেই লড়াইটা কিন্তু শুরু হয়ে যাবে। কারণ এখন তাদের পথে বসার সময় চলে এসেছে। আর মোড়লদের যে অহংকার হিংসা বিদ্বেষ ছিল সেটা কিন্তু চূর্ণ বিচূর্ণ হওয়ার পথে। তাদের কিন্তু এখন সময় শেষ হয়ে এসেছে। এই জন্যই বলি অহংকার হিংসা বিদ্বেষ মানুষকে ধ্বংস করে দেয়। সেটাই কিন্তু আমরা এই নাটকের ওপর ভিত্তি করেই কিন্তু দেখতে পেয়েছি। যে সোহাগের দিন আনতো দিন খাইতো সেই সোহাগ এখন কিন্তু আস্তে আস্তে একটা দুইটা করে জমি সম্পদ কিনতে কিনতে তারা কিন্তু তাদেরও কিন্তু এখন টাকা পয়সা হয়ে গিয়েছে এবং জমির মালিকও হয়ে গেছে। আরও বেশ কিছু জমি কিন্তু অলরেডি কিনে নিছে এবং দখলও করে ফেলেছে। তো আসলে অহংকার হিংসা কখনোই করতে হয় না। মানুষের সাথে অহংকার হিংসা বিদ্বেষ থাকলে তাহলে মানুষের মনে যদি এগুলো থাকে তাহলে কিন্তু তারা ধ্বংস হতে সময় লাগে না। সেই জিনিসটাই কিন্তু এখানে ফুটিয়ে ওঠানো হয়েছে যে গ্রামের মধ্যে কিন্তু ভিলেজ পলিটিক্স চলে, কিন্তু গ্রামের মধ্যে যে হিংসা বিদ্বেষ, কেউ যদি একটু টাকাওয়ালা হয় কিন্তু তারা কিন্তু গরিবদের হ্যায় প্রতিপন্ন করে দেখে। সেই বিষয়টাই আমরা দেখতে পেয়েছি। আসলে অতি অহংকার এবং অতি হিংসা কিন্তু মানুষকে ধ্বংস করে, সেটা কিন্তু মোড়লদের আমরা দেখতে পাচ্ছি। তো মোড়লরা আসলে মনে করেছিল যে তারা যেভাবে শাসন করে এসেছে, যেভাবে অন্যায় অত্যাচার করে এসেছে গরিবদের উপর, সেটা কিন্তু তারা পর্যায়ক্রমে রাখবে। এবং সেই জায়গা থেকেই কিন্তু মোড়লরা সবসময় বলে থাকে যে তাদের গায়ের জোরে কিন্তু তারা অনেক কিছু করে ফেলেছে। এবং এখানে কিন্তু আমরা শুরু থেকে দেখে এসেছি যে মোড়লরা কিন্তু কি না করছে সোহাগের সাথে সোহাগের ফ্যামিলির সাথে, এবং প্রতারণা করেছে এবং বাড়ি থেকে বের করে দিয়েছে। সব কিছুই কিন্তু করার পরেও কিন্তু তাদের শেষ রক্ষা হলো না। তারা কিন্তু লাস্টের দিকে ফাঁদে পড়ে গেল এবং ফাঁদে পড়েও কিন্তু তাদের সাহায্য হয় নাই। তারা কিন্তু এখনও চাচ্ছে যে এইটা ওরা আরও গায়ের জোর দেখিয়ে এখানে আরও অনেক কিছু করতে চাচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে সোহাগ আসলে ঠিক কাজটাই করেছে। যেমন এখন কিন্তু পুরো সম্পত্তিটাই লিখে নিয়েছে। ইভেন এটা হচ্ছে মোড়লদের যে বাড়িটা আছে সেটাও কিন্তু তারা মোড়লদের বাড়িটা পর্যন্ত কিন্তু এখন লিখে নিয়েছে। কারণ 4 শতাংশ জায়গা ওরা লিখে লিখে নিছে, বাট 4 শতাংশ জায়গা লিখে নিয়ে কিন্তু আর পুরো বাড়িটা কিন্তু দখল করে নিছে। কারণ হচ্ছে এই জমিদারি কিন্তু ছিল আগের আমলের। যেমন এই আরিফ সাহেবের যে দাদা ছিলেন তো সেই তার দাদার ছিল এই জমিদারি। সেই জমিদারিতে তারা কিন্তু তার দাদাকে খুন করে এই সম্পদ লিখে নেয় এবং দখল করে রেখে তাদের কিন্তু এই গ্রাম থেকে বের করে দেয়। তারা কিন্তু শহরে গিয়ে বসবাস করা শুরু করে। তারা আগে থেকেই জমিদার ছিল এবং শহরে তাদের সম্পদ ছিল, সেখানে গিয়ে তারা বসবাস করা শুরু করে। তো বিষয়টা হচ্ছে
অহংকার হিংসা বিদ্বেষ আসলে খুব ভালো না। অহংকার হিংসা বিদ্বেষে কিন্তু মানুষকে ধ্বংস করে দেয় এবং শেষ করে দেয় এবং পথে বসিয়ে দেয়, এটাই কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো ধনী গরিবের লড়াই 112 নম্বর পর্বে আমরা আরও ইন্টারেস্টিং বিষয় দেখতে পাবো। সেখানে কিন্তু ওই আরিফ সাহেবকে মারার প্ল্যান করেছে, সেই আরিফ সাহেবকে মারার প্ল্যানে কিন্তু সাকসেস হবে কিনা আমরা কিন্তু সেটাই দেখতে পাবো। আর এখানে কিন্তু যে মিজান বা বড় আজগর মোড়লের কিন্তু অজাগর মোড়লের যে দুইটা চামচা আছে, এই কথাটা কিন্তু আবার ফাঁস করে দেয় এই মাস্টারের কিন্তু এখানে অনেকটা অবদান রয়েছে, কারণ মাস্টার কিন্তু সুলতানারে বিয়ে দেওয়ার পিছনে সম্পূর্ণ হাত ছিল মাস্টার কিন্তু নিজেও পছন্দ করতো সেই জায়গাটা থেকে, যেহেতু সুলতানা পছন্দ করতো আরেকজনকে, তো সেই জন্য সে তাকে বিয়ে করিয়ে দেয়। তারপরেও কিন্তু মাস্টার ভালো মানুষ হিসেবে কিন্তু মোড়লরাও কিন্তু তাকে কিছু বলে না, আবার পরবর্তীতে ফেরত নিয়ে আসে। কারণ হচ্ছে মোড়লদের জমি জমা দেখাশোনা টাকা পয়সা সব কিছু কিন্তু এই মাস্টার একাই করে, এরকম বিশ্বস্ত লোক পাওয়াও যায় না। তো সেই ক্ষেত্রে কিন্তু মাস্টার কিন্তু এদিক দিয়ে আসলে একটা ভালো কাজ করেছে। মাস্টার কিন্তু সবসময় সোহাগের পক্ষে এবং শুরু থেকেই। আর মাস্টার বিষয়টা আসলে এরকম এরকম না যে বিষয়টা হচ্ছে যে মাস্টার যে ওনাদের বিপক্ষে বা এটা না, আসলে মাস্টার কিন্তু ছোটোবেলা থেকে এখানে লালন পালন হয়েছে এবং বড় হয়েছে, সেখানে কিন্তু সে থাকে খায় এবং তার পরিবারের কেউ কিন্তু নাই। তো সেই জন্যই বলি। আর হচ্ছে এই কথাটা কিন্তু ছোট মোড়লের যে বউ আছে সে কিন্তু ফোন করে কিন্তু বলে দিয়েছে যে আসলে আরিফ সাহেবকে মারার প্ল্যান করতেছে বড় মোড়ল। তো সে যেন সাবধান থাকে, সাবধানতার সাথে থাকে। তো সেটাই কিন্তু সোহাগরাও কিন্তু জানে এবং সোহাগরাও কিন্তু বিষয়টা নিয়ে কথা বলবে, আলোচনা করবে। আর বিশেষ করে হচ্ছে হলো এখানে কিন্তু আসলে মেন কথা হচ্ছে যে বড় মোড়ল কিন্তু একটার পর একটা প্ল্যান করে কিন্তু তারা ফেল করেছে সবসময়ই, কিন্তু বড় মোড়লকেও কিন্তু একটা সময় বাড়ি থেকে বের করে দেয়, কিন্তু তারপরে কিন্তু আবার পরবর্তীতে বাধ্য হয়ে তারা নিয়ে আসে। আবার এই দিকে কিন্তু মোড়লদের মধ্যে ফাটল সৃষ্টি হয়েছে। ছোট মোড়ল সুরুজ, তারপরে রায়হান, এরা কিন্তু একদিকে, আবার বাড়ির অর্ধেক একদিকে। তো এখন কিন্তু মোড়লদের মধ্যেও একটা ফাটলের সৃষ্টি হয়ে গেছে এবং বড় মোড়ল কিন্তু এখন চাইলেও ছোট মোড়লের সাথে কোনো ঝগড়া করতে পারতেছে না, কারণ হচ্ছে এখন কিন্তু তাকে মানে না। আর বড় মোড়ল জানে যে নিজেদের মধ্যে নিজেরা যদি আরও করি, তাহলে ঝগড়া করি বা বিবাদ করি, তাহলে মানুষ আরও সুযোগ পেয়ে যাবে। তো সেটা সে করতে চায় না। এখন মোড়লটা কিন্তু চারদিক থেকে একটা মানকাজিবা পড়ে গেছে। এই মানকাজিবা থেকে ওঠার একটাই উপায়, সেটা হচ্ছে সোহাগের সাথে সামঞ্জস্যতা করা। আর সোহাগের সাথে সামঞ্জস্যতা করা মানে হচ্ছে মোড়লদের হেরে যাওয়া। এটাই কিন্তু অহংকার মোড়লদের, এই অহংকার থেকেই কিন্তু আজকে পতনের দিকে চলে গিয়েছে। আমরা কিন্তু আসলে এখন এই নাটকটার শেষের দিকে চলে এসেছি, একদম শেষের দিকে চলে এসেছি, যেটা আসলে নাটকের মূল ঘটনা সেই জায়গাটায় কিন্তু আমরা এখন অবস্থান করতেছি। কারণ এই মোড়লরা আসলে কিন্তু এই অহংকার, জমি জমা, তাদের এত সম্পদ যে তারা একদিকে তাকাইলে যে পর্যন্ত সম্পদ থাকে সব সম্পত্তি কিন্তু তাদের। তো সেই জায়গাটাই কিন্তু মোড়লরা কিন্তু আসলে এরকম ধোঁকাবাজি করে এবং দখল মানুষকে ঠকিয়ে কিন্তু তারা মোড়ল হয়েছে। আসলেও সত্যের জয় সবসময় হয়, আসলে মিথ্যা কখনো ডেকে রাখা যায় না, বিষয়টা হচ্ছে তাই। তাই আসলে আমরা নাটক থেকে আসলে এইটাই শিক্ষা নিতে পারি যে আসলে ক্ষমতা চিরস্থায়ী নয়। ক্ষমতা কিন্তু আসলে সবসময় থাকে না, ক্ষমতা অপব্যবহার করতে হয় না। ক্ষমতার ব্যবহারটা ভালো জায়গায় করলে সেই জায়গাটা অনেক দিন ধরে রাখা যায় এবং যুগের পর যুগ থাকলেও কোনো সমস্যা হয় না। তাই আমি বলতে চাই যে ক্ষমতা চিরস্থায়ী না। তো ক্ষমতার কারণে কিন্তু আজকে ধনী গরিবের লড়াই, এই আজগর মুরলদের কিন্তু আজকের এই দশা, এখন পথে বসতে চলেছে। আর মোড়লটা কিন্তু এটা জানে না যে
আরিফ সাহেব সোহাগের নামে অলরেডি সম্পদ লিখে দিয়েছে এবং 20 লাখ টাকা অ্যাডভান্স করছে। আর বাকি 30 লাখ টাকা তারা পরে দিবে। সম্পদ নিয়ে, যেহেতু সম্পদ নিয়ে ফেলেছে, এই সম্পদগুলো দখল করার পরে তারা এইগুলো আবার এখান থেকে কিছু টাকা জমি বিক্রি করে, কিছু জমি বিক্রি করার পর কিন্তু তারপরে এই টাকা দিবে। কিন্তু আরিফ সাহেব কিন্তু তাদের ফ্রিতেই দিতে চেয়েছিল, কিন্তু তার চাওয়া ছিল যে তার দাদার হত্যার প্রতিশোধ নিতে এবং তার দাদা হত্যার যেন বিচার হয়, সেই হিসাব করে কিন্তু সে এসেছে। তার কিন্তু আসলে এই সম্পদের দরকার না, আসলে তার কাছে তো সমস্ত দলিলপত্র আছে, সব কিছু আছে। তো আমরা দেখতে পারবো পর্যায়ক্রমে আরও কি কি হতে চলেছে, সেটা কিন্তু আমরা দেখতে পাবো। ধনী গরিবের লড়াই এখন কিন্তু 111 নম্বর পর্বে কিন্তু আমরা দেখেছি নাটকটির কিন্তু নতুন একটা মোড় নিয়েছে এবং নতুন একটা দিকে গিয়েছে। কারণ এখন মোড়লরা কিন্তু অনেকটা দুর্বল হয়ে যাচ্ছে, কারণ মোড়লদের ভয় আছে। ভয় এই জন্য যে তাদের যে জমি জমা সম্পদ আছে তাদের কিন্তু কোনো অরিজিনাল কোনো দলিল নাই বা কাগজপত্র নাই, কিচ্ছু নাই। তারা কিন্তু ভালো করেই জানতো। আর আসলেও পচা শামুকে যে পা কাটে সেটা কিন্তু আমরা আসলে জানি, বা মুরব্বীরা বলে আসতো, সেটা কিন্তু আসলে সত্যি। কারণ হচ্ছে মোড়লরা ভাবছিল যে তাদের সোহাগদের কিছু নাই, গরিব একদম, কেউ পারবে না, ওদের ভয়ে কোনো কথা বলবে না। আসলে সেই পচা শামুকেই কিন্তু শেষমেশ পা কাটলো এবং একে একে কিন্তু সম্পদগুলো নিয়ে নিচ্ছে এবং সামনে কিন্তু এখন তাদের বাড়ি সহ টান দিয়েছে। এখন কথা হচ্ছে যে মোড়লদের যে সম্পদটা রয়েছে সেই সম্পদে কিন্তু কোনো দলিল নেই, তারা শুধু দখল ভোগ করে যাচ্ছে এতদিন ধরে। তো এই জন্যই বলি, আসলে কাউকে শত্রুকে কখনো ছোট করে দেখতে নাই, কারণ আজগর মোড়ল কিন্তু এটা ভালোভাবে টের পাচ্ছে যে আসলে শত্রুকে ছোট করে দেখতে গেলে এরকমই হয়ে থাকে। কারণ ছোট লোক দিয়েই কিন্তু ক্ষতি হয় বেশি। কারণ হচ্ছে এখানে কিন্তু মোড়লরাও কিন্তু ভাবছিল যে সোহাগ হচ্ছে গরিব মানুষ, ও কী করবে বা ও কী করতে পারবে, বেশি কিছু করতে পারবে না। এই জন্য কিন্তু তার বাড়ি ছাড়াটাও করলো তারা, তারপরেও কিন্তু টিকতে পারলো না। আসলে মানুষ শত্রুকে কখনো ছোট করে দেখতে নাই যে ও পারবে না, এই করবে না, সে করবে না, তাকে ছোট করে দেখতেও না এবং তাকে ওই রকম আন্ডার এস্টিমেট করাও ঠিক না। এই জন্যই বলি যে মোড়লরা এই বিষয়টা কিন্তু আসলে করছে যে সবসময় অপমান অপদস্থ করছে এবং ছোট ছোট লোক বলে, কামলা বলে, এগুলো বলে কিন্তু তারা অপবাদ দিছে বা তারা কিন্তু হাসাহাসি করতো। এখন কিন্তু তাদের কাছেই কিন্তু মোড়লদের আজকে পতনের মূল চাবিকাঠি এবং পতন হচ্ছে, পতন হবে সামনে। আরও দেখা যাবে যে আমরা দেখতে পাবো যে আরও কীভাবে মোড়লদের আরও পুরোপুরি পতন হচ্ছে এবং রাস্তায় নেমে আসবে শেষমেশ। কিন্তু এখানে আসলে বড় মোড়লের বড় ক্ষতি হবে সব থেকে বেশি, বিশেষ করে বড় মোড়ল কিন্তু বাড়ি ছাড়া হবে এবং এখানে কিন্তু সোহাগদের একটা সোহাগে সম্পদ যা কিছু কিনে নিক না কেন, এখানে কিন্তু সুলতানার বাবা এবং রিমার বাবা মা কিন্তু কোনো সমস্যা হবে না লাস্টের দিকে। কারণ হচ্ছে সবশেষে কিন্তু আসলে বিষয়টা হচ্ছে এমন, সবশেষে কিন্তু রিমা এবং সুলতানার বাবা মা কিন্তু সোহাগ সোহাগ বা সোহাগের ফ্যামিলি কেউ কিন্তু চাবে না তাদের কোনো ক্ষতি হোক বা কিছু হোক। হয়তো সম্পদ টম্পদ লিখে নেবে এবং অন্যান্য সবাইকে বাড়ি থেকে বের করে দিলেও কিন্তু ওই রিমার বাবা মা কিন্তু থেকে যাবে এখানে। তো সেটাই আসলে বলি যে একে একে কিন্তু দুইটা মেয়েকেই তারা কিন্তু সোহাগ কিন্তু তাদের বাড়িতে নিয়ে গেছে। যেমন সোহাগ বিয়ে করেছে, সোহাগের চাচাতো ভাইকে দিয়েও কিন্তু বিয়ে পড়িয়ে দিয়েছে। আবার এদিকে কিন্তু ওই বাড়িতে একটা কাজের মেয়ে ছিল, সেটাও কিন্তু তারা নিয়ে নিয়েছে। এখন কিন্তু নেওয়ার পালা হচ্ছে সম্পদ এবং বাড়ির সম্পদ এবং যত অবৈধ সম্পদ আছে সেইগুলা। তো এই জায়গা থেকে আসলে বোঝা যায় যে কাউকে ছোট করে হেয় করা ঠিক না। কাকে কখন আল্লাহ কোন দিক দিয়ে দিবে সেটা কেউ জানে না, আর কেউ বুঝেও না যে আসলে যে কার কখন কোন দিন উন্নতি হবে সেটা কিন্তু কেউ জানি না আমরা। আর আসলে আমরা এটা ভেবে কোনো কিছু বলি না যে
আল্লাহ তাআলা মানুষকে একভাবেই পাঠিয়েছেন। কেউ হয়তো বা অনেক সম্পদের মালিক, কেউ হচ্ছে অনেক বড় মনের মালিক, কেউ হচ্ছে অনেক আত্মসম্মান এবং সম্মানের মালিক। আসলে আল্লাহ তাআলা সবাইকে সব কিছু দিয়েছেন, কিন্তু আপনাকে নিজেকে করে নিতে হবে, গড়ে নিতে হবে। বিষয়টা হচ্ছে এটাই। তো ধনী গরিবের লড়াই থেকে কিন্তু আমরা এটাই শিক্ষা নিয়ে থাকি যে এতদিন আমরা দেখে এসেছি ধনী গরিবের লড়াই। এই নাটকটা আমরা প্রায়ই দেখার জন্য অধীর আগ্রহ বসে থাকি। আমিও কিন্তু নিজেও এটা দেখার জন্য অধীর আগ্রহ বসে থাকি। তো ধনী গরিবের লড়াই এখন বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, অনেক বেশি ইন্টারেস্টিং এই নাটকটা। তো এই নাটকটা কিন্তু অনেকেই দেখে, আমিও কিন্তু নিজেও দেখি, অপেক্ষায় থাকি কখন আপলোড হবে এই নাটকটা। সাহেব নামে গোলাম নাটকটা, তারপরে হচ্ছে দেনা পাওনা নাটকটা, আমরা কিন্তু এগুলো দেখি। এই নাটকগুলো কিন্তু আমাদের আসলে দেখা হয় সবসময়, প্রতিনিয়ত দেখে থাকি। তো আপনারা কে কে আসলে তাই অধীর আগ্রহে থাকেন এই নাটকগুলো দেখার জন্য আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমরা আসলে এই এই এখানে কিন্তু আসলে আমরা বিষয়টা হচ্ছে যে ধনী গরিবের লড়াই নাটকের ধনী গরিবের লড়াই নাটকের কিন্তু আসলে আমরা এই রিভিউটাই করে থাকি বেশিরভাগ সময়। যেমন আমরা অনেক নাটকই কিন্তু এখন দেখে থাকি, অনেক নাটক কিন্তু আমরা অত ভালো করে দেখি না বা অপেক্ষায় থাকি না, কিন্তু এই নাটকগুলো আমরা দেখার জন্য কিন্তু অধীর আগ্রহে বসে থাকি। সেই জায়গা থেকে কিন্তু বলতে পারি যে আসলে নাটকগুলো খুবই ভালো লাগে, এবং আপনাদের কেমন লাগে সেটাও বলবেন, জানাবেন। আর আমি কিন্তু এই রিভিউটা করার উদ্দেশ্য হচ্ছে যে নাটকটা কখন আসবে, কবে আসবে, কি কি কখন আপলোড হবে সে বিষয়ে বলবো। আর একটা কথা সেটা হচ্ছে যে এই রিভিউ নাটকটা করা তাদের জন্য যারা এখন পর্যন্ত এই নাটকটার সম্পর্কে জানেন না, বা এখন পর্যন্ত নাম শোনেন নাই, বা নাটকের কি কি ঘটনা বা কি কি হয়ে থাকে সেই বিষয়গুলো যেহেতু অনেকেই জানেন না, অনেকে বোঝেন না। আমরা এই অনলাইনের যুগ বা ইন্টারনেটের যুগে যদি এটা কথা কিন্তু আসলে একটা হাস্যকর, কিন্তু আসলে না, মানুষ এরকম মানুষও আছে, অনেকে আছে যারা মোবাইল টোবাইল সম্পর্কে বা এই নাটক সিরিয়াল এখন দেখেই না অতটা। তো তাদের কাছে কিন্তু পৌঁছে দেওয়ার জন্য কিন্তু এই রিভিউ নাটকটা করা। তো আপনারা নেগেটিভলি কেউ নেবেন না, আপনারা কেউ এটারে পজিটিভলি দেখার চেষ্টা করবেন। তো যাই হোক, ধনী গরিবের লড়াই এই নাটক আমি কিন্তু দেখে ফেলেছি। আপনারা চাইলে কিন্তু ধনী গরিবের লড়াই 111 নম্বর পর্ব কিন্তু দেখতে পারেন। এটা কিন্তু এখন ট্রেন্ডিংয়ে রয়েছে, এবং এই নাটকটা কিন্তু আসলে আমরা মনে করছিলাম অনেক আগে শেষ হয়ে যাবে, কিন্তু এই নাটকটা কিন্তু অনেক দূর নিয়ে এসেছে, কারণ আমাদের চাওয়ার কারণে কিন্তু ইগল টিম আমাদের এই নাটকটা এত দূর এগিয়ে নিয়ে এসেছে। তো আবার বাস্তব জীবনের সাথে মিল রেখে কিন্তু ঘটনাগুলো লিখেছে। সো সেই ক্ষেত্রে আসলে কোন নাটক কখন ভাইরাল হয়ে যাবে আসলে এটা কেউ বুঝতে পারে না। আসলে বিষয়টা হচ্ছে যে গল্পটা যত ভালো হবে নাটকটা তত ভালো হবে। সেই জায়গা থেকেই আমি বলি যে নাটকের মধ্যে আমার কাছে এই কয়েকটা নাটকই খুব ভালো লাগে। আর আগে দেখতাম অন্য অভিনেতার নাটক, কিন্তু এই ইগল টিমের যে নাটকগুলো, ইগল টিমের যে অভিনেতাগুলো আমার কাছে সবাইকে খুব ভালো লাগে। আর ইফতিকার আহমেদ, উনি তো আসলে খুবই ভালো মানুষ, উনি এত সুন্দর সুন্দর আমাদের নাটক উপহার দেন। আমরা এই নাটকগুলো দেখে থাকি সবসময়, আর খুবই পজিটিভলি রিভিউ থাকে এই নাটকগুলোয়।
তো আর নাটকটা কবে আসবে সেটাই বলার জন্য অপেক্ষা করতেছিলাম। তো নাটকটা আসলে আসবে 3 দিন পর, আবার 3 দিন পরে নাটকটা আপলোড হবে। আসলে ধনী গরিবের লড়াই আসলে নাটকটা পরপর 2 দিন দেওয়ার পরে কিন্তু আবার 3 দিন পর আপলোড করে। শুক্রবারে কিন্তু আসলে এই নাটকটা আপলোড হয় না। আপনারা শনিবার, আগামীকাল শনিবার দেখতে পাবেন। শনিবার বিকাল 3:30 এই নাটকটা আপলোড হবে। এই নাটকটা আপলোড হবে এই নাটকটা আপলোড হবে হচ্ছে ঈগল ড্রামা সিরিজ এই ইউটিউব চ্যানেলে। এই ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা অবশ্যই দেখতে পাবেন এই নাটকটি। তো যারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এটা করতে পারেন। এবং আমার এই রিভিউটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্টস, একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে যে এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিও কথাগুলো শোনার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।